আজকে ঝাঁ চকচকে দীঘা শহর দেখছেন। 100 বছর আগে কিন্তু এরকম দীঘা ছিল না। তখন কলকাতাতে দীঘা আসতে প্রায় 2 থেকে আড়াই দিন লাগতো। এখন যেটা 2.5 থেকে 3 ঘন্টায় চলে আসা যায়। তো এই দীঘার রূপকার কে, দীঘা কে তৈরি করেছিলেন এবং কী করে দীঘার এত উন্নতি হলো, সেই গল্পই আজকে আপনার সামনে করব। তার ইতিহাসটা আমরা জানার চেষ্টা করব। 4 নম্বর ওল্ড কোর্ট স্ট্রিটের হ্যামিল্টন অ্যান্ড কোম্পানির ব্রিটিশ ঘড়ির মালিকের ব্যবসাটা বেশ তখন জমে উঠেছে। সালটা ছিল 1920। প্রধানত তার ব্যবসার খদ্দের ছিলেন অভিজাত সম্প্রদায়, রাজা, রাজরা, জমিদার এবং ব্যবসায়ীরা। ঘড়ির ব্যবসার মালিকের নাম ছিল জন ফ্র্যাঙ্ক স্নেইথ। ওনার ক্রেতারা বিভিন্ন জায়গায় থাকতেন। তার মধ্যে একজন ক্রেতা তিনি ছিলেন বর্তমান কাঁথি মহকুমার অন্তর্গত রামনগর থানার বালিশাই জমিদার বসন্ত কুমার দাস মহাপাত্র। তিনি আবার 12 ভূঁইয়ার এক ভূঁইয়াও ছিলেন। উনি প্রকৃতির প্রেমী স্নেইথ সাহেবের মনের অবস্থা বুঝতে পেরে বীরকুল পরগনার মনোরম সৈকতের কথা তাকে জানালেন। স্নেইথ সাহেবের তো আর তখন তর্স হয় না। ওয়ারেন হেস্টিংসের বীরকুলের তৈরি বাংলো তখন সমুদ্রের গর্ভে চলে গিয়েছে। সেই সময় 1921 সালের 15ই অক্টোবর দীঘাতে পা রাখলেন জন ফ্র্যাঙ্ক স্নেইথ। প্রথম দর্শনেই জনমানবশূন্য সুন্দরী দীঘার প্রেমে পড়ে গেলেন। তিনি ক্রমেই তা ভালোবাসায় রূপান্তরিত হলো। 1921 সালের 15ই অক্টোবর কয়েকজন ইংরেজ বন্ধুকে নিয়ে গাড়িতে করে প্রথমে আসেন বেল্লা, সেখান থেকে আবার কাঁথির বাংলোয়, সেখান থেকে আবার জমিদারের সহযোগিতা হাতির পিঠে চলে আসেন দীঘার বেলাভূমিতে। সাহেবের বয়স তখন মোটে 40 বছর ছিল, বিয়ে করেননি। দীর্ঘ পথ অতিক্রম করে দীঘায় এসে প্রথম দর্শনে তিনি দীঘার প্রেমে পড়ে গেছিলেন। কিছুদিন বাদে সাহেব ফিরে এলেন কলকাতায়। ব্যবসার কাজে তার কিছুতেই মন বসছিল না, কারণ তিনি দীঘায় ফিরে যেতে চাইছিলেন। সাহেব দীঘায় এমনই প্রেমে পড়ে গেলেন, তিনি ঠিক করলেন দীঘায় পার্মানেন্টলি থাকবেন। যেমনই ভাবা তেমনই কাজ। তিনি ব্রিটিশ সরকারের দ্বারস্থ হলেন এ ব্যাপারে এবং দীঘার বুকে প্রায় 11.5 একর জমি তিনি লিজে নিলেন। প্রথমে তিনি তৈরি করেন কর্ণকুঠির। তারপর 1939 সালে সাহেবের তত্ত্বাবধানে গড়ে তোলা হয় সুসজ্জিত দ্বিতল বাংলো। তার নাম দেওয়া হয় রামসুইক হাউস। এই জন ফ্র্যাঙ্ক স্মিথ ছিলেন দীঘার প্রথম বাসিন্দা এবং রামসুইক হাউসই ছিল দীঘার প্রথম বাড়ি। এই বাড়িগুলো আপনাকে নিশ্চয়ই দেখাবো। তো তখন দীঘায় প্রথমে আসতে হতো বেল্লা থেকে হাতির পিঠে চড়ে কাঁথি থেকে ঘোড়ায় করে বীরকুল পরগনা, মানে বর্তমান যে দীঘা, সেখানে আসতে হতো। খুব কঠিন পথ ছিল, প্রায় 2.5 দিন লাগতো। ফলে দীঘায় এসে আসতে যেতেই অনেক দিন চলে যেত। আর দীঘার নামটা কেন দীঘা হলো সে ব্যাপারেও তার ইতিহাসটা নিশ্চয়ই জানাবো। এই সেই বিখ্যাত রামসুইক হাউস, দীঘার প্রথম বাড়ি এটাই। চলুন ভিতরে যাওয়া যাক। এই সামনের লনটা জন ফ্র্যাঙ্ক স্মিথ এটা নিজের হাতে বানিয়েছিলেন। আর এই যে মার্বেল পাথরের হাতি দুটো, এটা ওনার কোম্পানি থেকে উনি এখানে নিয়ে এসেছিলেন, নিয়ে এসে এখানে লাগিয়েছিলেন বহু বছর পূর্বে। মার্বেল পাথরের এই দুটো এখন ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, যে কাজ চলছে। ওনার কবরও এখানে আছে। ডিসেম্বর 1964 ওনার মৃত্যু হয়। উনি মৃত্যুর অনেক বছর আগেই বলেছিলেন উনি
মরলে দীঘাতেই মরবেন। উনি এতটাই দীঘাকে ভালোবাসতেন, দেশে আর ফেরেননি। তো মরার 3-4 বছর আগে জায়গাটা উনি কবরের জায়গাটা সিলেক্ট করে রেখেছিলেন এবং সেখানেই তিনি চিরশয্যায় শায়িত হন, কথা রেখেছিলেন। তো দীঘার ইতিহাসে ওনার নামটা অতটা শোনা যায় না, কিন্তু দীঘার রূপকার উনিই ছিলেন এবং দীঘাকে আজ বর্তমান এতটা উন্নতির প্রথম পদক্ষেপ উনিই নিয়েছিলেন। এবং যত দীঘার কলকাতার রাস্তা উনি প্রথমে তৈরি করার প্রকল্প করেছিলেন এবং তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে তিনি বলেছিলেন যে এটা করতে। আচ্ছা, আমার মনে হয় ওনার নামে কোনো সরণি বা রাস্তা কোনো একটা শ্রদ্ধা জানানো উচিত। বর্তমান প্রশাসনের এটা নিয়ে একটু চিন্তাভাবনা করলে ভালো হয়। দীঘায় আসি আমরা অনেকে, এই জায়গাটা জানি না বা খেয়াল করি না। ইনি হচ্ছেন দীঘার অরিজিনাল রূপকার। এখান থেকে আগে সরাসরি সমুদ্র দেখা যেত, কিন্তু এই সৈকতাবাসটা হওয়ার পরে এখান থেকে আর সমুদ্র দেখা যায় না। তখন সমুদ্র 4 কিলোমিটার এদিকে ছিল, তো এখন সমুদ্র অনেক দূরে চলে গেছে। আর ওনার বাংলোটা উনি করেছিলেন ওখানে। ওই বাংলো থেকে উনি সমুদ্র, দোতলার ওপর থেকে সমুদ্র দেখার জন্য এই সৈকতাবাসটা কিন্তু 3 তলা, যদিও ভিত আছে, 3 তলা বানানো হয়নি। তখন তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় পারমিশন দেননি 3 তলা বানাবার, কারণ 3 তলা হলে উনি ওনার বারান্দা থেকে সমুদ্র দেখতে পেতেন না। তাই জন্য একটা 3 তলা ভিত থাকলেও দোতলা অবধি করতে হয়েছে সৈকতাবাস। গায়ে কাটা দিয়ে ওঠে এইসব দেখলে। এই সেই বাংলো, এখান থেকে সমুদ্র দোতলা থেকে পরিষ্কার দেখা যেত, কিন্তু এখন সমুদ্র অনেকটা দূরে চলে গেছে। আর তাছাড়া ওই সৈকতাবাস সামনে, সৈকতাবাস দোতলা অবধি। উনি খুব প্রকৃতিপ্রেমিক ছিলেন এবং নিজে হাতে এই লনটা বানিয়েছিলেন। এখন কনস্ট্রাকশনে কিছু কাজ চলছে, বন্ধ আছে মনে হয়। ইলেকট্রিক অফিসের গেস্ট হাউস। এখানকার যিনি দেখভাল করেন সুরত মাইতি, উনি 1956, অ্যাকচুয়ালি জন ফ্র্যাঙ্ক ওই আমল থেকে, সাহেবের আমল থেকে উনি এখানে আছেন। উনি এখন অবধি আছেন। তো আমার ভাগ্য খারাপ, উনি আজকে এখানে দেখতে পেলাম, উনি কোথাও বেরিয়েছেন, নাহলে ওনার কাছে কিছু জানতাম। দেখছি তাও উনি এখানেই বসেন। উনি সেই সাহেবের আমল থেকে এখানে আছেন, এখন অবধি আছেন। 1956 সাল থেকে উনি এখানে আছেন। ভিতরটা কাজ চলছে, দেখি দোতলা একবার উঠে দেখি। রুমগুলো সবই কাজ চলছে। এখানে সপ্তাহে, যখন উনি ডিসিশন নেন যে পার্মানেন্টলি দীঘায় থাকবেন, সপ্তাহে 2 দিন করে তার ভাগ্নেকে উনি আমেরিকা থেকে নিয়ে এসেছিলেন। তার কোম্পানির দায়িত্ব উনি দিয়ে দিয়েছিলেন ভাগ্নের হাতে। তারপরে তিনি পার্মানেন্টলি দীঘায় চলে আসেন এবং সপ্তাহে 2 দিন করে 2 সিটার প্লেনে করে খাবার, অন্যান্য জিনিসপত্র ভাগ্নে এখানে দিয়ে যেত। উনি এখানেই থাকতেন। তো একসময় প্লেনে একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টের ভগ্নবিশেষও এই বাংলায় ছিল, কিন্তু এখন কাজ চলছে, কোথায় আছে জানি না। আর নাইটিবাবুকে দেখতে পেলাম না, তা ছিল। তো যাই হোক, 1974 সালে ওনার ভাগ্নে এটাকে বিক্রি করে দিয়ে দেশে ফিরে যান। আর 1964 সালে সাহেব মারা যান। তো হচ্ছে এখানকার ইতিহাস। তবে মানুষ জানে না ওনার এই দীঘার প্রতি তার অবদান। যাই হোক, এটা প্রশাসনের একটু যদি হস্তক্ষেপে ওনার নামে কোনো সরণি বা রাস্তা করা যায়, আমার মনে হয় ভালো হবে, ভালো উচিত। অপূর্ব এই জায়গাটা, ঠিক রানসুইক হাউসের সামনেটা। এটা আমরা একটু ঘুরে এলাম, তখন সমুদ্রটা আটকে এদিকে ছিল।
ওই যে ওদিকে সৈকতাবাস আছে, ওই দিকটা আছে সৈকতাবাস, তার পিছনেই রামসুইট অফিস। এই সেই জায়গা, যে জায়গায় বীরকুল পরগনা, প্রথমে দীঘার নাম ছিল বীরকুল পরগনা, সেই নাম চেঞ্জ হয়ে দীঘা হয়। অ্যাকচুয়ালি এই জায়গাটাকে আগে মানুষ দিঘি বলতো, দিঘি ছিল। এখানে মোহনাটা ওই দেখুন, ওইদিকে সমুদ্র, এদিকে নদীটা, চম্পা নদীটা এখানে মিশেছে। তো এটা নাম আগে দিঘি বলতো, ওই দিঘিটাই বর্তমানে দীঘা হয়ে গেছে, নাম চেঞ্জ হয়ে দীঘা হয়ে গেছে। দীঘার নামের সৃষ্টি এই জায়গা থেকে, অপূর্ব জায়গা। দেখুন ওই দিকে ঢেউ, সমুদ্রটা অ্যাকচুয়ালি ওই দিকে। হ্যাঁ, 1951 সালে জন ফ্রান্স স্মিথের প্রচেষ্টায় তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের সহযোগিতায় তৈরি হয় খড়গপুর থেকে দীঘা পিচঢালা রাস্তা, তৈরি হয় 7 মাইল ব্রিজ, ইছাবনি, সাঁকো। সেই সময় কলকাতা থেকে দীঘা আসতে গেলে খড়গপুর পর্যন্ত আসতে হতো ট্রেনে, খড়গপুর থেকে বাসে করে আসতে হতো কাঁথি, তারপর কাঁথি থেকে দীঘা। কাঁথি থেকে দীঘা সারাদিনে মোটে 3টে বাস চলত। কাঁথি থেকে দীঘা আসাটাও খুব সহজ ছিল না। কাঁথি থেকে আসতে হতো বালিসাই, বালিসাই থেকে আবার দীঘা। কাঁথি থেকে বালিসাই রাস্তাটা ছিল পিচের, আর বালিসাই থেকে দীঘার রাস্তাটা ছিল ইটের। 1970 সালে সড়ক ব্যবস্থার কিছুটা উন্নতি হয়। সে সময় কলকাতা থেকে দীঘার যোগাযোগ শুরু হয় ভায়া মেচেদা, নন্দকুমার, কাঁথি হয়ে সোজা দীঘা। বাসে দীঘা যাওয়ার প্রধান বাধা ছিল হলদি নদী, রসুলপুর নদী আর হিজলি খাল। 1982 সালে একে একে তৈরি হয় হলদি নদীর ওপর নরঘাট ব্রিজ এবং রসুলপুর নদীর ওপরে শহীদ ক্ষুদিরাম সেতু। এর ফলে কলকাতা থেকে দীঘার দূরত্ব প্রায় 70 কিলোমিটার কমে যায়। কলকাতা থেকে দীঘা পর্যন্ত বাস ও পরিবহন ব্যবস্থা তারপর থেকে শুরু হয়ে যায়, ফলে ক্রমেই জমজমাট হতে থাকে দীঘা। 1984 সালে রেলমন্ত্রী গনি খান চৌধুরীর হস্তক্ষেপে 2004 সালে 21শে ডিসেম্বর ব্রডগেজ লাইনে তমলুক থেকে দীঘার ট্রেন ব্যবস্থা শুরু হয়। এর ফলে হাওড়া থেকে দীঘা ট্রেনে করে যাতায়াত অনেক সহজ হয়ে যায়। আর 2018 সালে দীঘায় তৈরি হয় একটি হেলিপ্যাড। চাইলে বেহালা ফ্লাইং ক্লাব থেকে দীঘায় চলে আসুন হেলিকপ্টারে। এই ছিল দীঘার যোগাযোগ ব্যবস্থার বিবর্তন কাহিনী। এই মোহনার কাছে মাছের আড়ত, এখান থেকে এটা ইন্টারন্যাশনাল মাছের আড়ত। অ্যাকচুয়ালি সব জায়গায় মাছ এখান থেকে সাপ্লাই যায়, সব জায়গায় মাছ সাপ্লাই যায়। দেখুন শুধু এই ইলিশ কত করে? ইলিশ নিন 1300 টাকা হবে। কাঁচা মোহনার মাছ হবে, অরিজিনাল মোহনার মাছ, উল্টো পাল্টা জিনিস বেচি না। কতটা নেবে? কথা বলতে হবে। নেবে যাওয়ার সময়, কতটা লাগবে? যাওয়ার সময় এটা নিয়ে যাবে। পমপ্লেট দেখুন কত বড়, 1300 টাকা বলছে ইলিশ মাছ। নিয়ে যেতে ইচ্ছা করছে, কিন্তু এখন যাবো কালকে যে কাঁকড়া। সবই মাছের আড়ত। ও জায়গাটা দেখুন শুধু। হ্যাঁ হ্যাঁ, মাছ ছিল না। মন ভরে গেল, রিয়েলি মন ভরে গেল।
পাহাড় ভালো না সমুদ্র ভালো জানি না, এখন ভালো লাগছে। ওই দেখুন জাহাজটা। দীঘায় অনেকবার এসেছি, যদিও দীঘায় আমি কমবারই যাচ্ছি, কিন্তু এই জায়গাটা আমি কোনোদিন আসিনি। পুরীতে যতবার গেছি, দীঘা অতবার আসা হয়নি। দেখুন জলগুলো একদম কোথায় পায়ে এসে পড়ছে। ভিজিয়ে দেবে একদম। খুব ভালো লাগলো, অসম্ভব ভালো লাগলো জায়গাটা। হ্যাঁ, ট্রলারগুলো আসছে। ইন্টারন্যাশনাল মৎস্য ভেরি এটা। এখান থেকে সব জায়গায় যত মাছ ধরে এখানেই আসে। আমাদের কলকাতায়, খড়গপুর সব জায়গায় এখান থেকে মাছ যাবে। মাছের দামও অনেক কম। অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা। দেখুন ওইদিকে সমুদ্র, এই মোহনায় মিশেছে এই জায়গাটায়। ঢেউটা এদিক থেকে আসছে, আর এদিকে জলটা শান্ত। জোয়ার চলছে না, প্রচণ্ড ঢেউ। মন ভরে গেল, সত্যি ভরে গেল। এখন জলগুলো কীভাবে আসে পড়ছে। আমি সাগরেরই কত রূপ দেখেছি, কখনো শান্ত রূপ, কখনো অশান্ত সে, আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি। কেন তবু বারে বার মনে হয় আশা তাই বাঁধে ঘর, দাঁড়ায় একলা শুধু ঢেউ আর ঢেউ গুনে, যে গোনার নেই যে বিরাম। আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম। এই বালুকা বেলায় আমি লিখেছিল একটি সে নাম, আমি লিখেছিল। আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম। বিশ্ব বাংলা গেট। ঝাল মশলা পাঁপড়। ওল্ড দীঘায় ভিড় দেখুন। আজ বৃহস্পতিবার, শনি রবিবারও নয়।
মতো লাইন দেখতেই পাচ্ছেন। ইচ্ছে হলে অবশ্যই নিতে পারেন, সমুদ্র থেকে মাছ ভাজা পাওয়া যাচ্ছে, গলা ভেজাতে পারেন হোটেল রুমে গিয়ে। ঠিক বলতে ভিড় দেখে মনে হচ্ছে পুরীকে টক্কর দিয়ে দিচ্ছে এখন দীঘা। আর এই জগন্নাথ মন্দিরটা হয়ে গেলে এটা আরও বেড়ে যাবে, আরও ভিড় বেড়ে যাবে। জগন্নাথ মন্দির মোটামুটি কমপ্লিট, কিন্তু উদ্বোধন বোধহয় এবছর তো হলো না, নেক্সট ইয়ারই হবে। তবে তখন আর এই তাজপুরের ওপাশ থেকে যে মেরিন ড্রাইভ রোডটা হচ্ছে ওটা পুরো কানেকশানটা হয়ে গেলে হোটেলে অনেক বেড়ে যাবে। দীঘা সিরিজের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। ভালো থাকবেন।